নমস্কার, সোজা সাপটা আপনাদের প্রত্যেককে স্বাগত। ইতিহাস বলুন বা পুরাণ, ভারতের মাটিতে হওয়া সবথেকে বিখ্যাত যুদ্ধের নাম কুরুক্ষেত্রের লড়াই, মহাভারতের যুদ্ধ। 18 দিন ধরে চলেছিল এই যুদ্ধ। সেই লড়াই নাকি জলে, স্থলে, অন্তরিক্ষে সর্বত্র হয়েছিল। কুরুক্ষেত্রের লড়াইয়ের সঙ্গে তুলনা করা ঠিক হবে কিনা জানি না, কিন্তু বাংলার ভোটের লড়াইও কোনো অংশে কিন্তু কম যায় না। ময়দানে লড়াই হয়, সোশ্যাল মিডিয়ায় লড়াই হয়, আদালতেও লড়াই হয়, প্রতি ভোটের আগেই হয়। এবারও ঠিক সেই একই ধরনের পরিস্থিতি। আইপ্যাকে ইডির অভিযান ঘিরে নজিরবিহীন সংঘাত, তা নিয়ে এখন সুপ্রিম কোর্টে ধুন্ধুমার লড়াই। আদালতে উত্তেজনা, ভোটের ময়দানও প্রবল গরম। অনুপ্রবেশ থেকে ধর্ম, সংঘাত চরমে। এরই মধ্যে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ভোটের আগে সিঙ্গুরে সভা করছেন তিনি। রাজনীতির লড়াই চলছে এসআইআরে সাধারণ মানুষের হয়রানিও। এইসব নিয়েই আমাদের আজকের আলোচনা, আমাদের মোশন ভোটের পাটিগণিতে হার জিতের অঙ্ক। আবার একবার বলে দিই, ভোটের পাটিগণিতে হার জিতের অঙ্ক। আর এই নিয়ে বলার জন্য যারা আজ আমার সঙ্গে রয়েছেন, আমার বাঁদিকে রয়েছেন সিপিআইএমের পক্ষে চন্দন চট্টোপাধ্যায়। চন্দন, আপনাকে স্বাগত আমার এই অনুষ্ঠানে। পাশে রয়েছেন অধ্যাপক শিবাজী প্রতিম বসু, রাজনৈতিক বিশ্লেষক। শিবাজীদা, আপনাকেও স্বাগত। এবং আমার ডান পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে তন্ময় ঘোষ। তন্ময়, আপনাকে স্বাগত। আমার একদম ডান দিকে রয়েছেন কংগ্রেসের পক্ষে অশোক ভট্টাচার্য। অশোক, আপনাকে স্বাগত। পাশেই রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ, আপনাকেও স্বাগত। আর আমার একদম ডান দিকে আছেন বিজেপির পক্ষে সজল ঘোষ। সজল, আপনাকেও স্বাগত। সজল, আইপ্যাকে ইডির হানা ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নজিরবিহীন। আদালতে যে লড়াই চলছে সেটাও নজিরবিহীন সংঘাতের দিকে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, এই লড়াইয়ের ভবিষ্যৎ কী? যে ঘটনা ঘটেছে সত্যিই নজিরবিহীন। একটা হচ্ছে আইপ্যাকের মালিকের বাড়িতে এবং আরেকটা তার অফিস, আর পরের দিন হাইকোর্টের ভেতরে। সবই নজিরবিহীন। পশ্চিমবঙ্গে যা হয় সবই নজিরবিহীন ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের রেকর্ড নিজেই ভাঙেন। এর আগে উনি একবার চলে গিয়েছিলেন, রাজীব কুমারের বাড়ির সামনে গিয়ে শুয়ে পড়েছিলেন, নজিরবিহীন ছিল। তারপরে উনি আরেকবার গেছিলেন, সেটা হচ্ছে আপনার সিবিআইয়ের অফিস নিজাম প্যালেস, সেখানে পৌঁছে গেছিলেন, নজিরবিহীন। সব নজিরের রেকর্ড, ওনার এইসব রেকর্ড উনিই ভাঙতে পারবেন, ওনার মতন তো কেউ ভাঙতে পারবে না, এটা অস্বীকার করার জায়গা নেই। মানে আমার বলতে খারাপ লাগে, বলতে লজ্জা লাগে যে বাংলার মুখ্যমন্ত্রী তিনি কিনা মোবাইল চোর, ফাইল চোর। লোকে বলছে এত উচ্চ বংশ, যে বংশের ভাইপো কয়লা চোর, বৌমণি তিনি সোনা চোর, আর দিদিমণি পিসিমণি যাই বলুন তিনি হচ্ছেন মোবাইল চোর। এটা সত্যিই নজিরবিহীন ঘটনা। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে ভাই হাইকোর্টটা যন্তর মন্তর নয়। হাইকোর্টে যে ঘটনাটা ঘটেছিল সেটা সত্যিই নজিরবিহীন ঘটনা, যে হাইকোর্ট চলতে দিল না। আরও অনেক নজিরবিহীন ঘটনা পশ্চিমবঙ্গে ঘটতে বাকি আছে বলে আমার বিশ্বাস। এখনও নজিরবিহীন ঘটনা ঘটবে। তন্ময়, পশ্চিমবঙ্গে সব কিছুই নজিরবিহীন ঘটে, স্বাভাবিক। পশ্চিমবঙ্গের ইতিহাস হচ্ছে নজিরবিহীন ঘটনা ঘটানোর জন্যে। সজলদারা সেটা কি করে বুঝবেন? সজলদাদের যারা পূর্বসূরি তারা তো ওই নজিরবিহীন ঘটনাগুলোতে অংশ নিতেন না। তারা হচ্ছে কেউ ক্ষমা চাইতেন, কেউ চিঠি লিখতেন। পশ্চিমবাংলায় নজিরবিহীন ঘটনা ঘটবে স্বাভাবিক। সব থেকে বেশি রক্ত পশ্চিমবঙ্গে দেবে। 18 বছর বয়স, যে বয়সে ফুটবল খেলে সেই বয়সে লোকজন ফাঁসির মঞ্চে ঝুলবে। পশ্চিমবঙ্গে নজিরবিহীন ঘটনা ঘটবে, কারণ পশ্চিমবঙ্গের মানুষ সচেতন মানুষ, তারা কাউরির দ্বারা দমে থাকে না, সেটা প্রমাণিত। আপনি শুরু করেছিলেন মোশেন,
18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধে। এই 18 দিন কেন? কুরুক্ষেত্রের যুদ্ধেও 18 দিন, গীতাতেও 18টাই অধ্যায় আছে, মহাভারতেও 18টা অধ্যায় আছে, তার এক বিশ্লেষণ আছে। সেটা কিন্তু এই যারা এখন হিন্দু ধর্মের ঠিকাদার তাদেরকে জিজ্ঞেস করুন, বলতে পারবে না। সেটা অন্য বিষয়। বিষয়টা হচ্ছে যুদ্ধটা ছিল ধর্মের সঙ্গে অধর্মের, বলা হয়েছিল ধর্মের প্রতিষ্ঠার জন্যে। তো এক্ষেত্রেও তাই, যখন অর্জুন বাণ মারতে অস্বীকার করছে যে সবাই আমার সামনে যারা আছে তারা আমার আত্মীয়, কী করে বাণ মারবো, কিন্তু লড়াইটা ধর্মের অধর্মের বিরুদ্ধে ধর্মের। এক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন পশ্চিমবঙ্গের মানুষের জন্যে, এবং যে জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে পেরেছেন সেটা বিজেপির নেতারা আশা করেনি। সেই জন্যেই তাদের যে চিত্রনাট্য, সেই চিত্রনাট্য ফ্লপ হয়েছে। কারণ তারা ভেবেছিল বাকি রাজ্যগুলোতে যেভাবে দখল করা যায় বাংলা, কিন্তু বাংলাকে যে সেইভাবে দখল করা যাবে না বাকি রাজ্যের মতো, সেটা প্রমাণিত। চন্দন চট্টোপাধ্যায়, এই যে লড়াইয়ে অন্য রাজ্যের মতো বাংলাকে দখল করা যাবে না, এবং যে চিত্রনাট্য সাজানো হয়েছিল, যে তন্ময় বললেন, যেটা বাংলায় এসে ধাক্কা খেয়েছে। কিছু ধাক্কা খায়নি, সবই নজিরবিহীন ঘটনা বলছেন তো। গোটা দেশ জুড়ে আর রাজ্য জুড়ে সত্যি নজিরবিহীন ঘটনা ঘটছে। কেন বলছি, যে প্রথমে বললেন ফাইল দেখাবো বলে, এখন নিজেই নিজের ফাইল নিয়ে দৌড়ে পালাচ্ছেন। একসময় কথা ছিল নাকি অন্যের ফাইল খুলে বার করে দেখাবেন বলেছিলেন, এখন নিজের ফাইল দৌড়চ্ছেন। আর এই সজল ঘোষ বলছিল, ভাইও বহনো 1.5 করোড় ঘুষপেটিয়া কো চুন চুন কে নিকালেঙ্গে। এখন আমার বাবার বয়স কত, মায়ের কটা ছেলে মেয়ে, ও এখন এই চুনতে বসেছে। আর একই কথা, যে এই যে এখন দেখছেন, যদি কারুর বাবা মায়ের 5টা 6টা ছেলে মেয়ে হয়, তাদের খুঁজে বার করছে। তাহলে কি করার কথা ছিল আর কি হয়েছে? কিন্তু প্রশ্নটা এটা নয়। আচ্ছা, আপনি বলুন তো, সুজয় কৃষ্ণ ভদ্রকে 2023 সালের মে মাসে অ্যারেস্ট করা হয়েছে। আজ পর্যন্ত তার এই শ্রীকণ্ঠটা আজ পর্যন্ত বেরোলো না। আবার না জানি কাল বাদে পরশুদিন গিয়ে এই মামলাটাকে তুলে নিয়ে আসা হবে। লিপস অ্যান্ড বাউন্স, রেড হয়েছিল, মাল পাওয়া গেছিল, হাইকোর্টের বিচারপতির রেকর্ডে আছে এখনো পর্যন্ত কি মাল সিজ হয়েছে, তার মালিক কারা, সেটা পর্যন্ত ইডি বা সিবিআই হাইকোর্টে জমা দেয়নি। এবার এই মামলাটাকে কিছুদিন পরে তোলা হবে। তাহলে আসলে মহাভারতের যুদ্ধ নয়, মানুষ নিজে যে যুদ্ধটা করছে। একটা ফুলকপি 40 টাকা, বুঝলেন, 150 টাকা থেকে 200 টাকা গোবিন্দভোগ চাল, শাকসবজি সব 60 টাকা। এগুলোকে যাতে ভুলিয়ে দেওয়া যায়, এই জন্য এই যুদ্ধটাকে বারবার আমদানি করা হচ্ছে। কি করেছে সিবিআই ইডি এতগুলো মামলা নিয়ে? আপনি বলুন, আপনার চোখের সামনে দাঁড়িয়ে একটা, আগে শুনেছিলাম বাংলার ডাকাত বইতে ডাকাতরা চিঠি দিয়ে ডাকাতি করতে যেত। এখন আমি জানি না ডাকাতরা ফোন করে যাচ্ছে কিনা। একটা জায়গায় দাঁড়িয়ে ফাইল নিয়ে ব্যাগের মধ্যে গাড়িতে রেখে আবার ঘোষণা করছে আমি পরেরটায় যাচ্ছি। ইডি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর সজল ঘোষ এখানে এসে বলছে সবই নজিরবিহীন। সত্যিই এটা নজিরবিহীন যে কেউ কথা রাখেনি। ধন্যবাদ। আমি আসছি বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, এই যে ঘটনা ঘটছে সেটা বললো, যেটা চন্দন বলছে, চন্দনের বক্তব্য হচ্ছে যে এই যে ঘটনাক্রম চলে আসছে, তাতে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার, যে ইডির মতো একটা সংস্থা, কোথাও তো তাদের নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। পাবলিক পারসেপশন বা ভোটের বাজারে এটার তো একটা জায়গা রয়েছে। বিশ্বদেব খুব সুন্দরভাবে বললেন যে প্রথম যে প্রশ্ন উঠছে, যে পারসেপশনের কথা বললেন, ইডি আইনের ঊর্ধ্বে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ও আইনের ঊর্ধ্বে নয়। তাহলে ইডি কি করছিল সেখানে? ইডি তো আমাদের পাড়ার ভজাদা বা মদনদার মতো নয়। ইডির তো কাজ, যদি কিছু নিয়ে যায় বা সিজ করতে আসে, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বেরিয়ে আসছেন, সেটাকে প্রতিহত করার চেষ্টা করা। ইডি কি সেটা প্রতিহত করার চেষ্টা করেছে? করেনি। তার কারণ ইডির সেই ধক নেই। আমার কথা নয়, পাবলিকের পারসেপশন নয়, আমি সুপ্রিম কোর্টের কথায় আসব। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পারলেন কি করে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল শক্তিটা হচ্ছে জনগণের শক্তি। এবং যেটা একটু আগে বলছিলেন সজলদা, যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও রাজীব কুমারের ক্ষেত্রে এরকম তার বাড়িতে গেছিলেন সিবিআই যখন এসছিল তখন। কিন্তু পরবর্তীকালে আপনি জানেন যে সুপ্রিম কোর্ট সে মামলাটাকে ডিসমিস করে দেয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের শক্তিতে সংবিধানের ঊর্ধ্বে উঠে যে কাজটা করছেন, পরে সে মান্যতা পাচ্ছে। আর ইডির আজকের মামলায় কি বলেছে আপনারা জানেন। কিন্তু এর পাশাপাশি আপনি দেখবেন 2025 সালে সুপ্রিম কোর্টের মামলা, বিচারপতি গাওয়াই এবং চন্দ্রশেখর তার বলছেন যে ইডির কাজেরও একটা সীমা থাকা উচিত।
তামিলনাড়ুর মদ কেলেঙ্কারি এবং আরও একটি মামলার ক্ষেত্রে বলছেন যে যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করছে ইডি। আমার বক্তব্য যে পারসেপশন যখন তৈরি হচ্ছে, যদি সত্যিই যে মামলাটা 2000 সালে শুরু হচ্ছে সেই মামলাটা হঠাৎ করে নয়, আজকে কেন নির্বাচন যখন কাছে তখন এই মামলাটা আবার সক্রিয় হয়ে উঠল? আমি আসছি।